হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব নিয়ে। এই আমসত্ত্বটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তার উপর এখন যা রোদ, এই আমসত্ত্বটা শুকাতে বেশি দিনও টাইম লাগবে না। 1 থেকে 2 দিনের মধ্যেই এই আমসত্ত্বটা হয়ে যাবে। তো বন্ধুরা, কিভাবে সহজে বাড়িতে আমসত্ত্ব বানাবেন আর বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন, সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। তো কৃপা করে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। তো আমসত্ত্ব বানানোর জন্য এখন আমি রান্নাঘরে চলে এলাম। আর এই আমসত্ত্ব বানানোর জন্য কয়েকটা কাঁচা আম আমার লাগবে। তাই এখানে কয়েকটা কাঁচা আম আমি আগের দিনই বাজার থেকে কিনে এনেছিলাম। কেন এবছর খুবই কম আম হয়েছে বলতে পারেন। আম বলুন, কাঁঠাল বলুন, খুবই কম পরিমাণ হয়েছে। তো এই কয়েকটা কাঁচা আম নিয়ে আমি চলে এসেছি। এগুলোকে প্রথমে ভালো করে একটু ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে কাটতে পারেন বা কাটার পরেও ধুতে পারেন। আর এখানে বাকি উপকরণের মধ্যে রয়েছে চিনি, বিট লবণ, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আজকের এই আমসত্ত্বটা একটু মশলাদার বানাবো বলে তাই এই মশলাগুলো নিয়েছি। তো প্রথমে আমগুলোকে কেটে নিতে হবে। এই আমগুলো আমি আগের দিনই বাজার থেকে কিনে এনেছিলাম। আর আজকে দেখি সবকটা আমই মোটামুটি একটু হলেও পেকে গেছে। তবে হালকা কাঁচা ভাব যেহেতু আছে, এর মধ্যে কিন্তু যেমন টক ভাবটাও থাকবে তেমনি মিষ্টি ভাবটাও থাকবে। টক মিষ্টি মিলেই কিন্তু এই আমসত্ত্বটা খেতে অপূর্ব হবে। আর এখানে একটু মিষ্টি হলে চিনির পরিমাণটাও কিন্তু কম লাগবে। তো এখানে আমগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এর থেকে আরও একটু ছোট করে টুকরো করে নেবেন। আর মাঝে যেই বীজটা থাকবে ওই বীজটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। ফেলে ভালো করে ছোট ছোট টুকরো করে এরকম করে কেটে নিয়েছি। এইভাবে করেই সবকটা আম আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলোকে ভালো করে একটু ধুয়ে তারপর জল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছু আম কাঁচা রয়েছে আর কিছু আম কিন্তু অনেকটাই পেকে গেছে। তবে এই আম দিয়েও কিন্তু আপনি আমসত্ত্ব বানাতে পারবেন। আমগুলো এখন ভালো করে ধুয়ে এখন আমগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোটা জিরে। এই জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজবেন না, হালকা করে ভাজলেই হবে। হালকা করে এখন এটা ভেজে নিয়েছি আমি। এখন এটাকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু গুঁড়োটা কিন্তু একদম প্লেন হবে না, একটু গোটা গোটা থাকবে, এরকম করে গুঁড়ো করতে হবে। তো একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে গুঁড়ো করব। ততক্ষণ এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 বাটি মতো জল আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে, যাতে আমগুলো একদম গলে যায়। তো আমগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলুন মশলাটা গুঁড়ো করে নিই। তো বন্ধুরা, বাচ্চারা যদি এই আমসত্ত্ব খেয়ে থাকে তাহলে কিন্তু লঙ্কাটা একদমই দেবেন না। শুধুমাত্র আমসত্ত্বটাকে একটু দেখতে ভালো লাগবে বা একটু মশলাদার লাগবে বলেই এই মশলাগুলো দেওয়া। নইলে মশলা ছাড়াও আপনারা একদম প্লেন নর্মাল বানাতে পারেন। তো ভালো করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এরকম একটু গোটা গোটা থাকবে, এরকম করেই কিন্তু গুঁড়ো করতে হবে। অনেকেই আছেন যারা এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে থাকেন, তো চাইলে আপনারা দিতে পারেন। তো গুঁড়োটা এক সাইড করে রেখে দিলাম। আর এদিকে যে আমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, দেখুন আমগুলো কিন্তু একদম গলে গেছে। এরকম কিন্তু যাতে গলে যায় একটু খেয়াল রাখবেন। এখন আমরা আমটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন পুরো আমটা কি সুন্দর গলে গেছে। এইভাবে গলে গেলেই কিন্তু তবে আপনি ভালো করে আমের পাল্পটা বের করে নিতে পারবেন। সেদ্ধ করে রাখা আমগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই তারপর এখান থেকে পাল্পটা বের করে নেব। তার জন্য এখানে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে আমগুলো দেবেন, দিয়ে তারপরে ভালো করে চামচ দিয়ে এইভাবে করেই কিন্তু পাল্পটা বের করে নিতে হবে।
এইভাবে ছেঁকে নেওয়ার ফলে আমের মধ্যে যে ছিবড়েগুলো থাকে ওইগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে, আর পাল্পটাও কিন্তু একদম প্লেন মোলায়েমই হবে। তো ভালো করে এইভাবে পুরো পাল্পটা আমরা বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন পাল্পটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এখন আমের পাল্পটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তার জন্য পাল্পটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যেহেতু আমগুলো একটু পাকা থাকার কারণে 1 বাটি চিনি দিলাম, আপনারা চাইলে 1.5 বাটি চিনিও এখানে দিতে পারেন, যেমন টক আম নেবেন সেই মতো চিনি দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো বিট লবণ আর ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই কিন্তু বিট লবণটা দেবেন, তবেই কিন্তু আমসত্ত্বের টেস্টটা ভালো হবে। এমনি নর্মাল লবণ দিতে পারেন, কিন্তু সেখানে বিট লবণটা দিলে আমসত্ত্বের টেস্ট অনেক ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে আমসত্ত্বটা আরও গাঢ় হয়ে যাবে। 3-4 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আর দেখুন এখন কিন্তু আমের পাল্পটা আগের থেকে আরও অনেক গাঢ় হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু এখন আমসত্ত্ব বানানো যাবে। তো এইভাবে গাঢ় করেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সবুজ ফুড কালার। যেহেতু বলেছি কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই এখানে ফুড কালারটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিলে পরে এটা কাঁচা আমের আমসত্ত্ব বলেই মনে হবে। আমসত্ত্ব বানানোর জন্য পাল্পটা রেডি হয়েছে কী করে বুঝবেন? তো তার জন্য এরকম একটা প্লেটের মধ্যে 2-4 ফোঁটা আমের পাল্প নিয়ে যদি দেখেন একদম জলের মতো গড়িয়ে যাচ্ছে না, তবেই বুঝবেন কিন্তু পাল্পটা আমার আমসত্ত্ব বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে একটুখানি 2-1 মিনিট ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে, যে থালার মধ্যে আপনি আমসত্ত্বটা বানাবেন। তো হালকা করে তেল ব্রাশ করে নেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বটা শুকানোর পরে খুব সহজেই থালার থেকে ছেড়ে আসবে। তো এখন রেডি করে রাখা পাল্পটা থালার মধ্যে দিয়ে দিলাম। এখন থালাটাকে ধরে হালকা করে এইভাবে ঘোরালেই কিন্তু পুরো থালার মধ্যে পাল্পটা ছড়িয়ে পড়বে। তো এরকম করে একটা থালা আমি রেডি করে নিলাম। এখন আর একটা থালার মধ্যেও তেল ব্রাশ করে রেখেছি, এই থালার মধ্যেও পাল্পটা দিয়ে দিলাম। টোটাল এখানে আমার 2 থালা আমসত্ত্বর জন্য রেডি হয়ে গেছে। এখন এটাকে রোদের মধ্যে শুকিয়ে নেব। যে তীব্র গরম পড়েছে, এই গরমে আমাদের কষ্ট হয় ঠিকই, তবে এই গরমে কিন্তু আমরা অনেক কিছু জিনিস বানিয়ে নিতে পারি, যেমন আমসত্ত্ব, আচার, পাঁপড়, এগুলো আমরা সারা বছর জুড়ে কিন্তু খেতে পারি। তাই রোদটা একদিকে খারাপ হলেও কিন্তু এর অনেক ভালো গুণও রয়েছে বলুন। এখন থালাগুলোকে রোদের মধ্যে রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে। 2 দিন পর ফিরে এলাম আর দেখি এখন আমসত্ত্বগুলো রেডি হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমসত্ত্বগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর কতটা একদম পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন থালাগুলো রোদ থেকে তুলে এনে থালার থেকে আমসত্ত্বগুলো তুলে নেব। তার জন্য এইভাবে একটু ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তেল মাখিয়ে রাখার কারণে থালার মধ্যে আমসত্ত্বগুলো কিন্তু খুব সহজেই থালার থেকে ছেড়ে আসছে। আর কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন, হাতগুলো কিন্তু উল্টো দিক থেকে বোঝা যাচ্ছে। তো এভাবে করেই কিন্তু দুটো থালার থেকে আমসত্ত্বটা ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন আমসত্ত্ব বানানো ঠিক কতটা সহজ, যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো এইভাবে করেই আপনারা বাড়িতে আমসত্ত্ব বানান আর সারা বছর জুড়ে খান। এইভাবে আমসত্ত্ব বানিয়ে কিন্তু সারা বছর রাখা যায়, আর যখন চাইবেন, যখন ইচ্ছে করবে তখন খেতে পারবেন। তবে বানিয়ে কিন্তু অবশ্যই আপনারা প্রথমে ভগবানকে অর্পণ করবেন, তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তো কৃপা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক লাইক এবং শেয়ার করবেন, যাতে আরও অনেক বন্ধুর কাছে আমার এই প্রসাদের আইটেমগুলো পৌঁছাতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।